হ্যালো, অনলাইন কোচিং ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টিচিং বা শিক্ষণ। দেখো, আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি টিচিং বা শিক্ষণ। এই যে টিচিং বা শিক্ষণ, এটা কিন্তু একজন শিক্ষক মহাশয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক মহাশয়ের গ্রহণযোগ্যতা নির্ভর করছে তার টিচিং এর উপরে। তাই আমরা যেহেতু ভবিষ্যতের ভাবী শিক্ষক, তাই আমাদের এই টিচিং সম্পর্কে খুব ভালো করে দক্ষ হয়ে উঠতে হবে। তো আজকে আমি এই ডিএলএড 2 বছরের যে টিচিং আছে পার্ট 1 এবং পার্ট 2, পার্ট 1 এ আমরা মাইক্রো টিচিং সম্পর্কে জেনেছি এবং পাশাপাশি আমরা ম্যাক্রো টিচিং সম্পর্কেও জেনেছি। তো আজকে আমি তোমাদের এই যে ম্যাক্রো টিচিং বা ব্যাপ্ত পাঠ পরিকল্পনা সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি না, ব্যাপ্ত পাঠ পরিকল্পনা। তোমরা পার্ট 1 এ মাইক্রো পাঠ পরিকল্পনা পড়েছো, তাহলে আমরা কি বললাম, আজকে পড়ব ব্যাপ্ত পাঠ পরিকল্পনা। তাহলে এই যে ব্যাপ্ত পাঠ পরিকল্পনা লিখলাম, এই ব্যাপ্ত পাঠ পরিকল্পনার মধ্যে ব্যাপ্ত শব্দটির অর্থ কি না, ব্যাপ্ত শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, অর্থাৎ বড়। আর আমরা পার্ট 1 এ পড়েছিলাম কি না, মাইক্রো পাঠ পরিকল্পনা বা অনুপাঠ পরিকল্পনা। তাহলে দেখো, এই যে মাইক্রো পাঠ পরিকল্পনা আমরা পড়েছি, পাশাপাশি আমরা ব্যাপ্ত পাঠ পরিকল্পনা পড়েছি। তাহলে এই যে 2 ধরনের পাঠ পরিকল্পনা, তাহলে নিশ্চয়ই আমাদের জানতে হবে বা বুঝতে হবে যে এই 2 ধরনের পাঠ পরিকল্পনার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। তো আজকে আমাদের সেই পাঠ পরিকল্পনার মধ্যে যে পার্থক্য আছে সেই সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তো আমরা ক্লাসে শুরু করার আগে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জেনে নেব, সেটা হচ্ছে যে পাঠ পরিকল্পনা কাকে বলে। তোমরা নিশ্চয়ই আগেই জেনেছো, তবু আর একবার বলে নিচ্ছি যে আমরা যে কাজ করতে যাই সেই কাজের একটা আমাদের পূর্ব প্রস্তুতি বা মানসিক প্রস্তুতি দরকার থাকে। যে কাজে আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে এগিয়ে যাই সেই কাজ কি হয় না, আমাদের খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে আমরা কাজটাকে শেষ করতে পারি। তো একইভাবে আমরা যখন ক্লাসে পাঠ দান করতে যাব, তো সেই দান করার আগের মুহূর্তে আমরা যদি একটা পরিকল্পনা বা একটা ছক করে নিয়ে যাই, তাহলে শ্রেণীকক্ষে পাঠদান করতে আমাদের সুবিধা হবে। তাহলে এই যে পাঠ দানের পূর্বে আমাদের যে পরিকল্পনা, সেটাকে আমরা কি বলছি না, পাঠ পরিকল্পনা। বোঝা গেছে? তাহলে কি বললাম না, শ্রেণীকক্ষে পাঠ দানের পূর্বে শিক্ষক মহাশয় যে পরিকল্পনা করে থাকেন তাকেই আমরা কি বলবো না, পাঠ পরিকল্পনা। ঠিক আছে? তো চল, এরপর আজকে আমরা এই যে পাঠ পরিকল্পনার পার্থক্য আছে সেই পার্থক্য সম্পর্কে আমরা জেনে নেব। একটা হচ্ছে অনু আর একটা হচ্ছে বৃহৎ বা ব্যাপ্ত। এই অনুপাঠ এবং এই ব্যাপ্ত পাঠের মধ্যে অনেক কিছু পার্থক্য লক্ষ্য আমরা করব, সেটা আজকে আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। দেখো, অনুপাঠ এবং ব্যাপ্ত পাঠ, এর মধ্যে আমাদের প্রথমেই যে পার্থক্যের দিকে আমরা যাব সেটা হচ্ছে সময়ের পার্থক্য। কি বললাম না, সময়। সময় একটা খুব বড় ভাইটাল ব্যাপার এখানে। দেখো, আমরা আগেই জেনেছি যে অনুপাঠ যখন আমরা ক্লাসে পরিবেশন করি, তখন সেই অনুপাঠের সময় থাকে কত না, 6 থেকে 8 মিনিট। কি বললাম, 6 থেকে
8 মিনিটের যে ক্লাস সেটাকে আমরা বলছি অনুপাঠ পরিকল্পনা। ঠিক একইভাবে অপর থেকে যদি আমরা ব্যাপ্ত পাঠ পরিকল্পনার দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ব্যাপ্ত পাঠ পরিকল্পনার সময় হচ্ছে 30 থেকে 35 মিনিট। অর্থাৎ আমাদের সাধারণ যে শ্রেণীকক্ষ সেই সাধারণ শ্রেণীকক্ষের যে সময়কাল তাকে আমরা কি বলবো না ব্যাপ্ত পাঠ পরিকল্পনার সময়কাল। তাহলে দেখো প্রথম পার্থক্য কি হলো না সময়ের পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যা, সেখানেও দেখো কিন্তু আমাদের দুটোর মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাবো। কিরকম না এই যে অনুপাঠ পরিকল্পনা, সেই অনুপাঠ পরিকল্পনাতে আমাদের ছাত্র থাকে 8 থেকে 10 জন। কি বললাম 8 থেকে 10 জন হচ্ছে আমাদের অনুপাঠ পরিকল্পনার ছাত্রছাত্রীর সংখ্যা। আমি কিন্তু 10-এর ঊর্ধ্বে ছাত্রছাত্রী নিয়ে আমার অনুপাঠ পরিকল্পনার যে ক্লাস সেই ক্লাস কিন্তু আমি দীর্ঘায়িত করতে পারবো না। ঠিক একইভাবে অপরদিকে আমরা যদি বৃহৎ পাঠ পরিকল্পনা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বৃহৎ পাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমার সাধারণ শ্রেণীকক্ষের যে ছাত্রছাত্রী হয়ে থাকবে সেটাই হবে আমার বৃহৎ পাঠ পরিকল্পনার ছাত্রছাত্রীর সংখ্যা। কিরকম না ধরো যে ক্লাস 5-এ আমার 30 জন ছেলে আছে বা 40 জন ছেলে আছে, তাহলে আমি যখন ক্লাস 5-এর ক্লাস নেব তখন ওই ক্লাসের যে 30 জন বা 40 জন ছাত্রছাত্রী তারাই কিন্তু হবে আমার বৃহৎ বা ব্যাপ্ত পাঠ পরিকল্পনার ছাত্রছাত্রী। অর্থাৎ সেটা 30ও হতে পারে, হ্যাঁ 40ও হতে পারে বা 50ও হতে পারে। অর্থাৎ যে আমার একটি সাধারণ শ্রেণীকক্ষে যে ছাত্রছাত্রী থাকবে সেটাই হবে আমার ব্যাপ্ত পাঠ পরিকল্পনার ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে দেখো এই দুটো পার্থক্য আমরা বুঝে গেলাম। একটা হচ্ছে কি না সময়ের পার্থক্য, দ্বিতীয় হচ্ছে কি না ছাত্রছাত্রীর পার্থক্য। ঠিক আছে, আমরা এরপর পরের পার্থক্যে চলে যাব। পরের পার্থক্য কি না যে এই যে অনুপাঠ পরিকল্পনা বললাম এটা হচ্ছে দক্ষতা ভিত্তিক। কি বললাম দক্ষতা ভিত্তিক। আর অপরদিকে ব্যাপ্ত পাঠ পরিকল্পনা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে এই যে আমি একবার বললাম দক্ষতা ভিত্তিক এবং আরেকবার বলছি উদ্দেশ্য ভিত্তিক, এই দুটো জায়গা আমাদের খুব পরিষ্কার করে নিতে হবে। দক্ষতা ভিত্তিক কি বা উদ্দেশ্য ভিত্তিক কি বা কি। দেখো আমরা যখন মাইক্রো বা অনুপাঠ পরিকল্পনা করেছি তখন আমরা বিভিন্ন দক্ষতার নাম পেয়েছিলাম। আমাদের যে পশ্চিমবঙ্গ প্রাইমারি যে বোর্ড, সেই প্রাইমারি বোর্ড আমাদের যে সিলেবাস দিয়েছে সেখানে আমাদের 5টি দক্ষতাকে অন্তর্ভুক্ত করেছে। যেমন সমন্বয় সাধন দক্ষতা, শিশু কেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা, শিক্ষার্থীর প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, বা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, বা কৃতকলা শিল্পের সঙ্গে সংযোগ সাধনের দক্ষতা। হ্যাঁ, এই যে দক্ষতার কথা আমরা পেয়েছি এইগুলো ছিল আমাদের অনুপাঠ পরিকল্পনায়। তাই আমরা অনুপাঠ পরিকল্পনাকে বলেছিলাম দক্ষতা ভিত্তিক। তাহলে এই যে দক্ষতা এটা কার দক্ষতা না একজন ভাবী শিক্ষক মহাশয়ের দক্ষতা বা ট্রেনিং টিচারের দক্ষতা। কিরকম ভাবে না তিনি যখন পরবর্তী ক্ষেত্রে শিক্ষক হবেন তো তার সেই শিক্ষকতার দক্ষতা বৃদ্ধি করার জন্য আমাদের এই অনুপাঠ পরিকল্পনা আমাদেরকে করতে হয়েছে। তাই অনুপাঠ পরিকল্পনা ছিল দক্ষতা ভিত্তিক বা স্কিল বেসড। কি বললাম দক্ষতা ভিত্তিক বা স্কিল বেসড। অপরদিকে দেখো আমরা ব্যাপ্ত পাঠ পরিকল্পনায় পাচ্ছি উদ্দেশ্য ভিত্তিক। চলো আমরা এই জায়গাটা আরেকটু পরিষ্কার করে জেনে নিই যে উদ্দেশ্য ভিত্তিক কি। কি বললাম না উদ্দেশ্য ভিত্তিক। তাহলে এখানে উদ্দেশ্য বলতে আমরা কি বলবো না দেখো ব্যাপ্ত পাঠ পরিকল্পনা আমাদের করতে গেলে আমাদেরকে যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। কি কি না জ্ঞান, বোধ, প্রয়োগ,
এবং হচ্ছে দক্ষতা। তাহলে এইগুলো হচ্ছে উদ্দেশ্য। কি বললাম না, জ্ঞান, বোধ, প্রয়োগ এবং হচ্ছে দক্ষতা। যখন আমরা শ্রেণীকক্ষে পাঠ দান করব, তো সেই শ্রেণীকক্ষে পাঠ দান করার পরে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তখন আমাদের সেই ক্লাস সম্পর্কে সার্বিকভাবে আমাদের কি করতে হবে না, জানতে হবে যে আমি যে পাঠ দিলাম সেই পাঠটা সম্পর্কে ছাত্রছাত্রীরা কতটা আয়ত্ত করতে পারলো, বা তাদের জ্ঞানমূলক কি পরিবর্তন আমি ঘটাতে পারলাম, বা বোধমূলক কি পরিবর্তন ঘটলো, বা প্রয়োগমূলক কি পরিবর্তন ঘটলো, বা দক্ষতারই বা কি পরিবর্তন ঘটলো। এইগুলো আমরা কোথায় দেখতে পাবো না, ব্যপ্ত পাঠ পরিকল্পনার ক্ষেত্রে। তাই ব্যপ্ত পাঠ পরিকল্পনাকে কি বলা হচ্ছে না, উদ্দেশ্য ভিত্তিক। ঠিক অপরদিকে আমরা কি বললাম, মাইক্রো টিচিং এর ক্ষেত্রে বা অনুপাঠ পাঠ পরিকল্পনার ক্ষেত্রে সেটা হচ্ছে স্কিল বেসড বা দক্ষতা ভিত্তিক। তাহলে বোঝা গেল যে দক্ষতা আমরা কাকে বলছি আর উদ্দেশ্য আমরা কাকে বলছি। চলো আমরা এর পরের পার্থক্যে চলে যাই। পরের পার্থক্য দেখো, আমরা যে মাইক্রো পাঠ পরিকল্পনা বলছি সেটাকে আমরা কি বলবো, বিশ্লেষণ ধর্মী। তাহলে কি বললাম, বিশ্লেষণ। আর অপরদিকে ব্যপ্ত পাঠ পরিকল্পনা হচ্ছে সংশ্লেষণ। দেখো এই যে কথাটা বললাম বিশ্লেষণ এবং অপরদিকে বললাম সংশ্লেষণ, এই জায়গাটা আমাদের খুব পরিষ্কার করে জানতে হবে। কিরকম না, দেখো অনুপাঠ পরিকল্পনা মানে আমরা জানি ছোট, যার সময় অনেক কম, তা সত্ত্বেও আমরা বলছি বিশ্লেষণ ধর্মী। অপরদিকে আমরা ব্যপ্ত পাঠ পরিকল্পনা সম্পর্কে জানি যে যার সময়টা অনেক বিস্তৃত বা ব্যপ্ত, কিন্তু তাকে আমরা বলছি সংশ্লেষণ ধর্মী। তাহলে এই যে দেখো আমরা অনুটাকে বলছি বিশ্লেষণ ধর্মী, আবার ব্যপ্তটাকে বলছি সংশ্লেষণ ধর্মী। এই দুটোর কি পার্থক্য আছে বা আমরা কেনই বলছি সেইটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত ভাবে জেনে নিতে হবে। দেখো অনুপাঠ বিশ্লেষণ, বিশ্লেষণ মানে কি না, কোনো একটা বিষয় সম্পর্কে দীর্ঘায়িত ভাবে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা। অনুপাঠের ক্ষেত্রে আমরা কি দেখি না, অনুপাঠ যেহেতু আমার স্কিল বেসড বা দক্ষতা ভিত্তিক, তাই প্রত্যেকটা দক্ষতাকে আমার কি করতে হয় না, বিস্তারিত ভাবে আলোচনা করতে হয়। যেমন ধরো সমন্বয় সাধন দক্ষতা, যেমন ধরো পর্যবেক্ষণ দক্ষতা, যেমন ধরো কীটকলা, ঠিক আছে, বা প্রশ্নকরণ। এই যে দক্ষতার কথা আমরা বলছি, সেই প্রত্যেকটা দক্ষতাকে আমার সেই দক্ষতা নিয়ে এক একটা দক্ষতা নিয়ে একটা করে আমার ক্লাস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, সেই একটা ধরো সমন্বয় সাধন দক্ষতা, তাহলে সেই সমন্বয় সাধন দক্ষতাকে আমরা বৃহৎ ভাবে ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করছি। তাহলে এই যে প্রত্যেকটা দক্ষতা আছে সেই দক্ষতাগুলোকে আমরা বৃহৎ ভাবে ব্যাখ্যা করার সময় পাচ্ছি বা একটা আলাদা আলাদা ক্লাস পাচ্ছি। ঠিক অপরদিকে তাই আমরা অনুপাঠ পরিকল্পনাকে কি বলছি না, বিশ্লেষণ ধর্মী। বোঝা গেছে? অপরদিকে দেখো আমরা ব্যপ্ত পাঠ পরিকল্পনাকে বলছি সংশ্লেষণ ধর্মী। কেন বলছি না, দেখো একটা ব্যপ্ত পাঠ পরিকল্পনা বা একটা ব্যপ্ত ক্লাসের মধ্যে কিন্তু আমার অনেকগুলো অনুপাঠ পরিকল্পনা লুকিয়ে থাকে। কিরকম না, যখন আমরা ব্যপ্ত পাঠ পরিকল্পনার মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠ দান করব, তখন তার মধ্যে থাকবে সমন্বয় সাধন থাকবে, হ্যাঁ, তার মধ্যে ধরো পর্যবেক্ষণ থাকবে, তার মধ্যে প্রশ্নকরণ থাকবে, তার মধ্যে ধরো শিশুকেন্দ্রিক শিখন থাকবে, হ্যাঁ, তার মধ্যে পর্যবেক্ষণ থাকবে। তাহলে এই যে সমগ্র ব্যাপারটাকে আমরা কি করছি না, ছোট করে নিচ্ছি। আগে যেমন আমরা পর্যবেক্ষণ নিয়ে একটা ক্লাস করেছিলাম, সমন্বয় সাধন নিয়ে একটা ক্লাস করেছিলাম, কিন্তু ব্যপ্ত পাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমরা দেখছি না এই সমগ্র ক্লাসগুলোকে নিয়ে ছোট করে একটা ক্লাস করা হচ্ছে। তাই আমরা এইটাকে আমরা কি বলছি না, সংশ্লেষণ ধর্মী। তাহলে কি হলো না, অনুপাঠ বিশ্লেষণ ধর্মী, ব্যপ্ত পাঠ সংশ্লেষণ ধর্মী। তাহলে কেন বিশ্লেষণ ধর্মী, কেন সংশ্লেষণ ধর্মী, নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। চলো আমরা এর পরের পার্থক্যে চলে যাই। কি না, ফিডব্যাক। কি বললাম না, ফিডব্যাক। ফিডব্যাক মানে কি না, আমি এই যে পাঠ দিচ্ছি সেই পাঠটা ছাত্রছাত্রীরা কতটা গ্রহণ করতে পেরেছে
সেইটা জানার যে ব্যাপার সেটাকে আমরা কি বলছি না ফিডব্যাক। কিরকম না দেখো, অনুপাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমরা ফিডব্যাকটা সঙ্গে সঙ্গে পেয়ে যে যাই, কিন্তু অপরদিকে ব্যক্ত পাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমরা ফিডব্যাকটা সঙ্গে সঙ্গে পাই না। কেন পাই না না সেটা একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। দেখো, এই যে অনুপাঠ পরিকল্পনার কথা বলছি বা অনুশিক্ষণের কথা বলছি, সেই অনুশিক্ষণ কিন্তু আমাদের এই যে সাধারণ যে শ্রেণী শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু আমরা কখনো দেখতে পাই না। এই অনুশিক্ষণ মূলত করানো হয় শিক্ষক মহাশয়ের দক্ষতা বৃদ্ধি করার জন্য। তাই যখন আমরা বিদ্যালয়ে এই অনুশিক্ষণ পরিচালনা করে থাকি, সেখানে দেখা যায় যে আমি ধরো ডিএড সেকেন্ড ইয়ারে পড়ছি, তাহলে আমার শ্রেণীকক্ষের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে কিন্তু আমার পাঠটা পরিচালিত হয়ে থাকে। তাই এখানে যখন আমরা কোনো একটা পাঠ পরিচালনা করে থাকব, তখন সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা সঙ্গে সঙ্গে কি পাবো না তার ফিডব্যাকটা পেয়ে যাব। অপরদিকে কি হয়ে থাকে না, অপরদিকে সাধারণ যে শিক্ষা ব্যবস্থা বা সাধারণ যে শ্রেণীকক্ষ, সেই সাধারণ শ্রেণীকক্ষে দেখা যায় যে কোনো একজন শিক্ষক মহাশয় যখন শিক্ষা দেন বা ক্লাস নেন, সেখানে তিনি যখন ক্লাসে পড়ান তখন সেই ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে ফিডব্যাকটা পাওয়া যায় না। তার অনেক কারণ থাকে, হয়তো কোনো শিক্ষার্থী সেই ভুল, যদি কোনো শিক্ষক মহাশয় কোনো ভুল বলে থাকেন সেটা ধরতে পারেন না, বা অনেক সময় ভয়ের কারণে হয়তো শিক্ষক মহাশয়ের কাছে সে তার মতামত প্রকাশ করতে পারে না। তাই এখানে কিন্তু ফিডব্যাকটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, যেটা অনুপাঠটিকার ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ফিডব্যাকটা পেয়ে থাকি। আরেকটা পার্থক্য কি না, দেখো যে শিক্ষার্থী শিক্ষক, কি বললাম, শিক্ষার্থী শিক্ষক, যে অনুপাঠ পরিকল্পনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা শিক্ষার্থী তারাই কিন্তু আবার পর মুহূর্তে শিক্ষক। অপরদিকে আমরা যদি ব্যক্ত পাঠ পরিকল্পনার ক্ষেত্রে লক্ষ্য করে থাকি, তাহলে দেখতে পাবো যে ব্যক্ত পাঠ পরিকল্পনায় শিক্ষার্থী শিক্ষার্থীর জায়গাতেই থাকবে, শিক্ষক শিক্ষক মহাশয়ের জায়গাতেই থাকবে। কিন্তু অপরদিকে যদি আমরা অনুপাঠ পরিকল্পনা দেখি, তাহলে দেখতে পারবো যে শিক্ষার্থী শিক্ষক আবার শিক্ষকই শিক্ষার্থী। তাহলে এটা কিভাবে সম্ভব সেটা আমাদের একটু জেনে নিতে হবে, যে শিক্ষার্থী কি করে শিক্ষক হচ্ছে, আবার শিক্ষকই বা কিভাবে শিক্ষার্থী হচ্ছে, এটা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। যেমন ধরো, যখন আমরা ক্লাসে পাঠ দান করি, ধরো 10 জন নিয়ে আমার অনুপাঠ পরিকল্পনা পরিচালিত হচ্ছে, তো সেই 10 জনের মধ্যে যখন কোনো একজন আমার বন্ধু ক্লাসটি পরিচালিত করবেন বা করবে, তো তখন সেই মুহূর্তে যে বন্ধু আমার ক্লাস নিচ্ছে সেই বন্ধু হবে আমাদের প্রত্যেকের কি না শিক্ষক। তাহলে আমার বাকি বন্ধুরা তখন সেই মুহূর্তে বা আমরা তখন শিক্ষার্থী। আবার যে ক্লাস নিচ্ছিল সে যখন ক্লাস নিয়ে এসে আবার আমাদের জায়গায় এসে বসবে, তখন সে আবার ঠিক পর মুহূর্তে আবার শিক্ষার্থী হয়ে যাবে। আবার সেই সময় যে বন্ধু ক্লাস নিতে যাবে তিনি কিন্তু সেই সময়ের জন্য শিক্ষক রূপে পর্যবেসিত হবে। তাহলে দেখো কি বললাম না, শিক্ষার্থী শিক্ষক আবার শিক্ষকই শিক্ষার্থী। তাহলে এইভাবে আমাদের অনুপাঠ পরিকল্পনা এবং ব্যক্ত পাঠ পরিকল্পনার যে ক্লাস, সেই ক্লাস কিন্তু পরিচালিত হয়। তাহলে আজকে আমরা এই ক্লাসের মধ্যে অনুপাঠ পরিকল্পনা এবং ব্যক্ত পাঠ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমরা এর পরবর্তী ক্লাসে যে ব্যক্ত পাঠ পরিকল্পনা কিভাবে ক্লাসের মধ্যে পাঠ দান করা হয় সেই সম্পর্কে আমি তোমাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আমরা পরের দিনের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।